অনেকের মধ্যে একটি অত্যন্ত পরিচিত দৃশ্য দেখতে পাওয়া যায় যে আপনি হয়তো অফিসে বসে কাজ করছেন ডেস্কে, বা বাড়িতে রান্না করছেন, বা রাতে শুয়ে আছে এবং হঠাৎ করে দেখছেন যে আপনাকে একটা বুক ভরে লম্বা শ্বাস নিতে হলো, যেন মনে হচ্ছে যে শরীরের কোথাও একটা অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এবং এটা যখন বারবার হয় তখন আপনার মনের মধ্যে একটা ভয় আসে, ভাবেন যে এটা কি হার্টের সমস্যা, না আমার লাংস বা ফুসফুসের সমস্যা হলো। আজ আমরা এই এমন একটি সমস্যার কথা নিয়ে আপনাদেরকে জানাবো বিস্তারিত, যার আসল কারণটা আমরা অনেকেই জানি না, এবং অনেকেই এমন রয়েছি যে এটা আমাদের হচ্ছে কিন্তু এটাকে হয়তো গুরুত্ব দিচ্ছি না বা বুঝতে পারছি না যে কিভাবে এটার সমাধান পাবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন এই গভীরভাবে যে শ্বাস নেওয়ার ব্যাপার সেটা আমাদের শরীরে তৈরি হচ্ছে, অর্থাৎ এর পিছনে লুকিয়ে থাকা কারণ কি কি রয়েছে, এবং তার সঙ্গে কিছু টিপস, ঘরোয়া সমাধান যেগুলো আপনার এই সমস্যাকে কিন্তু নির্মূল করতে সাহায্য করবে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মাঝে মধ্যে হয়তো আপনার মনে হতে পারে যে আপনার শ্বাস প্রশ্বাসটা ঠিকঠাক যেন হচ্ছে না, ঠিক গভীর হচ্ছে না। অনেকক্ষণ থাকার পর বা মাঝে একটা লম্বা শ্বাস নিলে তবেই যেন মনে হচ্ছে যেন ঠিকঠাক আমার শ্বাসের ব্যাপারটা হলো। এটা কোনো দুর্বলতা নয়। আমার কাছে অনেক পেশেন্টই আছেন, বিশেষ করে বয়স্করা তো আসেন, তার সঙ্গে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন বা মধ্যবয়স্কের মধ্যেও কিন্তু এই প্রবলেম রয়েছে, এবং তারা এসে যেটা প্রাথমিকভাবে বলেন যে মাঝে মধ্যে মনে হয় যেন আমার দম আটকে যাচ্ছে, বা মনে হচ্ছে যেন বদ্ধ হয়ে আসছে। আবার কেউ কেউ বলেন মাঝে মধ্যে একটু জোরে শ্বাস না নিলে ঠিক ভালো অনুভব হয় না। আপনার হয়তো মনে হতে পারে যে আপনার কোনো জটিল রোগ বা অসুখ হয়ে গেছে, কিন্তু না, এর পিছনে কিছু কারণ রয়েছে, এবং বেশ কিছু কারণ রয়েছে যেগুলো একদম অতি সাধারণ, যা আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। মূলত কি কি কারণ রয়েছে এর পিছনে, তার মধ্যে প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের শরীরের মধ্যে ডায়াফ্রাম রয়েছে ঠিক পেটের জায়গাতে, তার যদি ক্লান্তি হয়। আমরা মনে করি যে আমাদের লাংস বা ফুসফুস যেটা রয়েছে সেটা তো আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করছেই, কিন্তু তার সঙ্গে ডায়াফ্রাম যে রয়েছে সে কিন্তু এটা পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ বা এর ভূমিকাটাও কিন্তু বিশাল রয়েছে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে। যখন আমরা ভুলভাবে শ্বাস প্রশ্বাস নেই এবং এটা আমাদের যদি অজান্তেই হয়, তখন ডায়াফ্রামের পেশিগুলো ঠিকঠাক কাজ করে না, ফলে শরীরের নিজের একটা মনে হয় যে আমার ঠিক শ্বাস নেওয়া হলো না বা ভেতরে অক্সিজেনের অভাব হচ্ছে, এবং এটা মেটানোর জন্যই শরীর আপনাকে সিগন্যাল দেয় যে মাঝে একটা গভীর শ্বাস নিন, যাতে এই ঘাটতিটা পূরণ হয়। দ্বিতীয় যে কারণের কথা বলবো সেটা সব থেকে কমন কারণ, অর্থাৎ বেশিরভাগ জনের মধ্যে এটা হয়, সেটা হলো স্ট্রেস, দুশ্চিন্তা। যখন আমরা বিভিন্ন কারণে সিচুয়েশনের জন্য স্ট্রেসের মধ্যে, টেনশন বা দুশ্চিন্তার মধ্যে থাকি, সেটা অফিসের কাজ হতে পারে বা অন্য কোনো চাপের জন্য হতে পারে, তখন আমাদের শরীরের নিজস্ব মেকানিজমের জন্যই সেটা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। এতে করে কি হয় না, আপনার শ্বাস প্রশ্বাসের যে বেগ বা এর যে রেশিওটা সেটা অনেক দ্রুততার সঙ্গে হয়, এবং যার ফলে সেটা ঠিকঠাক হয় না বা অগভীর হয়, যাকে আমরা স্যালো ব্রিদিংও বলে থাকি। এবং এটা যখন অনেকক্ষণ হয় তখন ব্রেন কিন্তু সেটা অটোমেটিক বুঝতে পারে এবং সে সিগন্যাল দেয় যে একটা গভীরভাবে শ্বাস নেওয়ার প্রয়োজন রয়েছে। ধরুন আপনি অফিসে কাজ করছেন, একটা ডেডলাইন রয়েছে যে আপনাকে এত টাইমের মধ্যে, এত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, যার জন্য প্রচুর প্রেশার রয়েছে, এবং এই প্রেশারের কারণে আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ছন্দটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা আরও ছোট হয়ে যায় এবং দ্রুত হয়। তখনই কিন্তু মস্তিষ্ক সিগন্যাল পাঠায় এবং তখন এই টাইপের লক্ষণ দেখা যায়। এবারে এটাতে যারা বেশিরভাগ সময় কাটান স্ট্রেস, দুশ্চিন্তা, তাদের আরও বেশি হবে। তৃতীয় কারণ হলো দীর্ঘক্ষণ যদি আপনি একই ভঙ্গিতে বসে থাকেন। বিশেষ করে এটা বর্তমান সময়ে সবার জন্যই প্রবলেম। যারা একটু ডেস্ক ওয়ার্ক, অফিসে কাজ করেন, তাদেরকে বেশিরভাগ সময় টেবিলে বসে কাজ করতে হয় এবং একটু সামনের দিকে ঝুঁকেও কাজ করতে হয়, যার ফলে কি হয়, পেটের উপরে এবং ডায়াফ্রামের উপরে কিন্তু একটা কন্টিনিউ বেশ কিছুক্ষণ ধরে চাপ থাকে। এর ফলে ফুসফুস এবং ডায়াফ্রাম দুটোই কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে এই প্রবলেমটা তৈরি হতে পারে। চতুর্থ কারণ হলো ডিহাইড্রেশন, অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন। জলের অভাব হলে আমাদের শরীরের রক্ত ঘন হয়ে যায়, এর ফলে শরীরের সত্যি সত্যি অক্সিজেনের কিছুটা ঘাটতি হয়। শরীর তখন নিজস্ব মেকানিজমে আরও বেশ কিছুটা বাতাস ভেতরে টেনে নিতে চায়। 5 নম্বর একটি কারণ রয়েছে, সেটা হলো হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। বিশেষ করে এটা কিছু কিছু ব্যক্তির মধ্যে তৈরি হয় যারা প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তাতে নিয়মিত ভুগছেন। তাদের মধ্যে এই প্রবলেমটা কিন্তু বেশি দেখা যায়। এক্ষেত্রে কি হয় না, আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি শ্বাস প্রশ্বাসের কাজটা করে ফেলছেন, অর্থাৎ যত পরিমাণ অক্সিজেন দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে আপনি নিয়ে ফেলছেন, এবং এই অভ্যাসটাও কিন্তু নিজের অজান্তেই তৈরি হয়ে যায়। এবারে আপনাদের মনে হতে পারে যে এই সমস্যাটা এতটাই কি গুরুত্বপূর্ণ, বা এটা আমার পরবর্তীকালে কি ক্ষতি করতে পারে লং টার্ম। যদি আপনার এটা দীর্ঘদিনের অভ্যেস হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি করতে পারে। যেমন এই সমস্যাটা যদি আপনার কন্টিনিউ চলতে থাকে, তখন শরীরে ধীরে ধীরে কিন্তু অক্সিজেনের একটু ঘাটতি দেখা যায়, অথবা হাইপার ভেন্টিলেশন হলে শরীরে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড যেটা থাকার কথা
ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়। তখন কি হয়, আপনার অল্প স্বল্প মাথা ঘোরার সমস্যা হতে পারে, শরীর অনেক সময় মনে হচ্ছে যেন খুবই হালকা লাগছে, ওজন বুঝতে পারছেন না, বুকে হালকা ব্যথা, অস্বস্তি হতে পারে, হাতে পায়ে ঝিনঝিন, অসাড়তা, এই সমস্যাগুলো আসতে পারে। মাঝে মধ্যে ডিজিনেস, ভাটাইগো, বমি বমি ভাব এগুলোও কিন্তু আসতে পারে। এবং সব থেকে বড় যে সমস্যাটা আপনার হবে সেটা হচ্ছে আপনার দুশ্চিন্তাকে এটা আরও বাড়িয়ে দেবে, কারণ এটা কি কারণে হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না এবং আপনার মনে হবে যে আপনার বড় কোনো হয়তো সমস্যা হয়েছে যার জন্য এটা আপনাকে করতে হচ্ছে। এখন শুনুন আসল 5টি টিপস যা আপনার এই সমস্যাকে নির্মূল করতে সাহায্য করবে। প্রথম টিপস হচ্ছে পেট ভরে শ্বাস নিন। আমরা বুক ভরে শ্বাস নিন তো শুনেইছি, কিন্তু আমাদের পেট ভরেও শ্বাস নিতে হবে, অর্থাৎ কি ডায়াফ্রামকে কাজে লাগাতে হবে। যখন শ্বাস নেবেন তখন দেখতে হবে যে পেট যেন বেলুনের মতো ফোলে, আর যখন শ্বাস ছাড়বেন তখন পেট যেন ভিতরের দিকে ঢুকে যায়। এটাই কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে বেশিরভাগ জনই কিন্তু এই প্রক্রিয়াটা হচ্ছে না, অর্থাৎ আমাদের অজান্তেই আমরা একটু স্যালো ব্রিদিংয়ের দিকে কিন্তু চলে গেছি। তাই প্রত্যেক দিন অন্তত 5 থেকে 10 মিনিট কিন্তু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে যাতে আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন যেন পেট বেলুনের মতো ফোলে এবং শ্বাস যখন ছেড়ে দেবেন তখন পেটও যেন তার সঙ্গে ভেতরের দিকে ঢুকে যায়। এটা 5 মিনিট প্র্যাকটিস করলে আপনার জন্য যথেষ্ট, এই প্রবলেমটা আর হবে না। দ্বিতীয় টিপস হচ্ছে জল পানের পরিমাণকে অবশ্যই গুরুত্ব দিন। বিশেষ করে মিনিমাম আপনাকে 2 থেকে 3 লিটার জল কিন্তু পান করতেই হবে। তৃতীয় টিপস হচ্ছে যে কাজের মধ্যে ছোটোখাটো বিরতি দিলেও এই সমস্যাটা চলে যায়। যখনই আপনার মাইন্ড ডাইভার্ট হবে তখনই কিন্তু আপনার টেনশন, দুশ্চিন্তা বা যে প্রেশারটা রয়েছে সেটাও কিন্তু কাট অফ হবে। অর্থাৎ প্রতি 45 থেকে 50 মিনিট বা 40 মিনিটের মধ্যে অন্তত 5 থেকে 10 মিনিট একটু আপনার কনসেন্ট্রেশনটা অন্যদিকে নিয়ে যান। উঠে দাঁড়াতে পারেন, একটু ঘোরাঘুরি করতে পারেন, শরীরটাকে একটু স্ট্রেচ করতে পারেন, তাহলেই দেখবেন আবার শরীর ঠিক আগের ফর্মে চলে আসছে। চতুর্থ টিপস হচ্ছে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খেতে হবে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে কিন্তু শিথিল রাখতে বা তাকে ঠান্ডা রাখতে বিশেষ করে সাহায্য করে, বা বলা যেতে পারে শান্ত রাখতে সাহায্য করে। এর জন্য আপনাকে পালং শাক, অ্যাভোকাডো, বাদাম বা ডার্ক চকলেটের মতো কিছু খাবার রয়েছে যেগুলো খেতে পারেন। পঞ্চম টিপস হচ্ছে ডিজিটাল ডিটক্স, অর্থাৎ কি শরীরকে তো আপনি ফিজিক্যালি ডিটক্স করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু বর্তমান সময়ে ডিজিটালি ডিটক্স করা নিজেকেও কিন্তু অত্যন্ত জরুরি। সেটা কি না, ঘুমোতে যখন যাচ্ছেন তার মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে সমস্ত রকম ইলেকট্রনিক ডিভাইস থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ শুয়ে শুয়ে আপনি মোবাইল ঘাঁটছেন, ল্যাপটপ ঘাঁটছেন, তা করলে হবে না। যখন শুতে যাচ্ছেন তার আধ ঘন্টা আগে সব কিছুকে দূরে সরিয়ে দিন। ব্লু লাইট আপনার শরীরে স্ট্রেস হরমোনকে বাড়াবে, কর্টিসল বাড়বে, যাতে করে এই সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবার এই যে টিপসগুলো বললাম এগুলোর পিছনে কিন্তু বৈজ্ঞানিক কারণও রয়েছে যে কেন এগুলো হেল্পফুল। সুতরাং প্রথম যে টিপসটা বলেছিলাম যে ডায়াফ্রামকে কাজে লাগানো, অর্থাৎ পেট দিয়ে শ্বাস নেওয়া, মূলত এটা যদি করেন তখন আমাদের শরীরে ভেগাস নার্ভ নামে একটি নার্ভ রয়েছে, সেটা স্টিমুলেট হয় এবং এটা সরাসরি মস্তিষ্ককে বার্তা পাঠায় যে সব কিছু ঠিকঠাক আছে, তুমি রিল্যাক্স করো, শান্ত হও, আর গভীরভাবে শ্বাস নেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে বলেছিলাম যে অনেকক্ষণ বসে থাকার যে ব্যাপারটা, অনেকক্ষণ বসে থাকলে ফুসফুস এবং আপনার ডায়াফ্রামের উপরে যে চাপ পড়ছে, যখন আপনি দেখবেন যে একটু সোজা হয়ে বসছেন বা স্ট্রেচিংয়ের ব্যাপার যেটা বললাম করতে, সেটা করলে দেখবেন নিজেদের অজান্তেই কিন্তু শ্বাস প্রশ্বাস একটু চেঞ্জ হয়। আপনি হয়তো এখন খেয়াল করলে বুঝবেন যে যখন স্ট্রেচিং করছেন তখন আমাদের শ্বাস প্রশ্বাস নর্মালের থেকে কিন্তু একটু আলাদা হয়, এবং আপনি জানলে অবাক হবেন সামনে ঝুঁকে বসার থেকে সোজা হয়ে স্ট্রেট যদি বসেন তাহলে ফুসফুসের ধারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে প্রায় 30% পর্যন্ত বেড়ে যায়। তৃতীয় বলেছিলাম ম্যাগনেসিয়াম জাতীয় খাবারগুলো আপনাকে অ্যাড করতে হবে। ম্যাগনেসিয়াম আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার গাবাকে উদ্দীপিত করে এবং যেটা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে কিন্তু সাহায্য করে। এবং স্ট্রেস কমানোর জন্য আরেক টিপস আপনাদেরকে জানাতে চাই, যেটা কিন্তু তাৎক্ষণিক আপনাদের স্ট্রেস, দুশ্চিন্তা, এটার জন্য যে হাইপার ভেন্টিলেশনের প্রবলেম সেটা যদি হয় কমাতে পারবে। এই সময় আপনাকে 4-7-8 এই ফর্মুলাতে একটা শ্বাস প্রশ্বাসের পারফর্ম করতে হবে। 4 সেকেন্ড ধরে আপনাকে শ্বাস নিতে হবে, 7 সেকেন্ড পর্যন্ত সেই শ্বাসটা আপনাকে হোল্ড করতে হবে শরীরের মধ্যে বা ধরে রাখতে হবে, এবং 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে সেই শ্বাসটা কিন্তু বাইরে ছাড়তে হবে। এটা 4 থেকে 5 বার করলে দেখবেন সম্পূর্ণ নার্ভাস সিস্টেম কিন্তু আপনার শান্ত হয়ে যাচ্ছে এবং আপনার শ্বাস প্রশ্বাস ধীরে 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 ঠিক হচ্ছে। এবং আরেকটা বোনাস টিপস যেটা আপনারা সবাই করতে পারবেন, দিনে অন্তত যে কোনো টাইমে 5 থেকে 10 মিনিট প্রাণ খুলে যদি হাসতে পারেন সেটা আপনার জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে। কারণ প্রাণ খুলে যখন হাসেন তখনই ফুসফুস কিন্তু দুর্দান্ত একটা কাজ
কাজ করার মতো জায়গা পায়, ভেতরের বাতাসও ঠিকঠাকভাবে বাইরে বেরিয়ে যায় এবং আপনি তারপরে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটাও একটা দারুণ ফর্মে চলে আসে। অর্থাৎ হাসাকে বলতে পারেন একটা প্রাকৃতিক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এটাকে কিন্তু ফলো করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা সব থেকে কষ্টকর, কারণ প্রাণ খুলে হাসাটা বর্তমান সময়ে অনেকটাই কমে গেছে, তাই এত কিছু টিপস টেকনিক এগুলো কিন্তু বলতে হচ্ছে। এবং মনে রাখবেন যে শরীর আপনার সব থেকে নিজস্ব বড় বন্ধু, সে যে সংকেতগুলো দিচ্ছে সেগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন। সুতরাং এই টিপসগুলো যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে। এবং কমেন্টে যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই জানাবেন, বা মতামত জানানোর থাকলে সেটাও জানাবেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার গুরুত্বপূর্ণ কোনো স্বাস্থ্য টিপস বিষয়ক ভিডিওগুলো আপনি মিস না করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে।